এই মুহূর্তে তোমাকে জড়িয়ে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খেতে ইচ্ছে করছে। ইউনো, তুমি আমার বাচ্চার বাবা হতে যাচ্ছ। এখন টুস করে কল দিয়ে ঠুস করে নিজের অনুভূতিটা জানাও। ওয়েট করছি। স্ক্রিনের উপর জলজল করা বার্তাটা পড়তেই মাথা ঘুরে গেল পাভেল শিকদারের। হাতে পায়ে যেন ঘাম ছুটে যাচ্ছে। সামনের দিকে তাকিয়ে অনবরত বক্তৃতা দেওয়া ফোনের মালিককে একবার দেখে নিল। তারপর আরেকটু কাছে ঘেঁষে নিচু স্বরে বলল, ভাই, একদিনে দুটো গুড নিউজ। আমি তো হার্ট ফেল করব। বলেই ফোনটা পরশ শিকদারের সামনে ধরল। স্ক্রিনের বার্তাটা পড়তে হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পরশ। বার কয়েক সেক্রেটারির রূপে নিজের ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জনসমাবেশের দিকে তাকালো। এর মধ্যেই পুনরায় একই নাম্বার থেকে মেসেজ আসলো। এই যে মশাই, আপনি যদি এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ব্যস্ততম লোক হয়েও থাকেন, তাহলেও আমার কিচ্ছু যায় আসে না। এক্ষুনি ফোন দিন, নইলে কিন্তু আমার বাচ্চাকে কোলে নিতে দিব না। হাতের মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এক্সকিউজ মি। তারপর পাশে অবস্থানরত অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল সাফির হাতে মাইক্রোফোন দিয়ে ছোট্ট আওয়াজে বলল, তোমরা কন্টিনিউ করো। পাভেলের হাত থেকে নিজের পার্সোনাল ফোনটা নিয়ে পায়ে স্টেজ থেকে নেমে যায় পরশ শিকদার। কৌতূহল দমাতে না পেরে পাভেলও পিছু ছুটে পরশে। স্টেজের ডান দিকে প্রায় 32 হাত দূরে ছোট্ট একটা নিম গাছ। আপাতত ওই জনশূন্য জায়গাটায় গিয়ে দাঁড়ালো পরশ। ইতিমধ্যে পাভেলও ছুটে এসেছে হাত 5 দূরে। 3জন বডিগার্ড আসতে পরশ হাত দিয়ে ইশারা করে থামতে বলল। ব্যাস, সেখানেই দাঁড়িয়ে পড়ল তারা। অনুষ্ঠানে এখনো বলিষ্ঠভাবে বক্তৃতা দিচ্ছে সামিউল সাফি। হাতের ফোনে লক খুলে কিছুক্ষণ নাম্বারটা দিকে তাকালো পরশ। মস্তিষ্কে বার কয়েক চাপ দেওয়ার পরও এই নাম্বারটা অচেনা লাগছে তার। পার্সোনাল ফোন হওয়ার দরুন মাত্র জন 4 এই নাম্বার জানে। সেখানেই হঠাৎ এরকম মেসেজ আসার প্রশ্ন ওঠে না। তাহলে কি রং নাম্বার? ভুরো কুচকে এসব ভাবতে পাভেলের দিকে তাকালো পরশ। 3 বছরের ছোট ভাইটা মুখটাকে বেশ সিরিয়াস করে তার দিকে তাকিয়ে আছে। এটা মাঠ না হয়ে বাড়ি হয়ে এতক্ষণে বিশাল কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলতো পাভেল। আর যাই হোক, পাভেলের সামনে ব্যাপারটা ক্লিয়ার করতে হবে ভেবেই অচেনা নাম্বারটিতে কল করলো পরশ। মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হলো স্টেজ। সেকেন্ডের মধ্যে আনন্দ উৎসবের স্থানটা পরিণত হলো ভয়াবহ কোনো রণক্ষেত্র। হাজার হাজার মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে নিজেদের জীবন রক্ষার্থে। চারিদিকে ধোঁয়া বালি, লোকজনের ছোটাছুটি দেখে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল পরশ। কিন্তু এরই মধ্যে সবখানে গাড়িতে হাজির হলো ডিভি, পুলিশ, ফায়ার সার্ভিস, বোম ডিফেক্টরের ফোর্স এবং আরও নিরাপত্তা বাহিনীর দল। সাথে রয়েছে অগণিত অ্যাম্বুলেন্স। পরশ পাথর হয়ে দাঁড়িয়ে আছে স্টেজের সামনে। যে লেকচার টেবিলের সামনে দাঁড়িয়ে যে বক্তৃতা দিচ্ছিল তারই নিচে লুকানো ছিল ছোট্ট টাইম বোমাটি। অত্যন্ত ছোট হলো বিস্ফোরক যন্ত্রটি ভীষণ বাজেভাবে বিস্ফোরিত হয়ে স্টেজ এবং তার আশেপাশের মানুষ মিলিয়ে প্রায় 17 জনকে আহত করেছে। সব থেকে বাজেভাবে আহত হয়েছে অনর্গল বলিষ্ঠ কণ্ঠে বক্তৃতা দিতে থাকা অনুষ্ঠানের আহ্বায়ক সামিউল সামি। ইতিমধ্যে সবাইকে অ্যাম্বুলেন্স করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তার কর্মীরা নানাভাবে জায়গাগুলোতে ইনভেস্টিগেশন করে জানিয়েছে আসল সত্য এটা তারা না বলেও সাধারণ জনপ্রতিও বুঝবে এই আক্রমণের কারণ। দীর্ঘ অনেক মাস ধরে নানা মিছিল মিটিং এর পর আজকের সংবাদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে এমপি হয়েছেন পরশ শিকদার। কৈশোরী থেকেই বলিষ্ঠ ভাষণ, দুঃসাহ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে যুক্ত থাকার কারণে রাজনীতির প্রতি এক আমূল ঝোঁক তার। সেই ঝোঁককে কেন্দ্র করে পড়ালেখা শেষ হওয়ার পর আর চাকরিতে মনোনিবেশ করেনি সে, যুক্ত হয় রাজনীতিতে। ফলস্বরূপ আজ 28 বছরের এই টকবকে যুবক জনসাধারণে বিপুল ভোটে জয়লাভ করে হয়েছেন এমপি। ভোটে জয়লাভ করার পরে দলের সবাই আনন্দ উৎসব হিসেবে মাঝারি ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছিল নির্বাচন
মাঠে সেই আনন্দকে ধূলিসাৎ করার জন্যই হয়তো বিরোধী পক্ষ এই নিকৃষ্ট কাজটি করেছে। তবে সরাসরি শক্ত কোনো প্রমাণ ছাড়া কারো ওপর আঙুল তোলা উচিত হবে না ভেবেই দলের সমস্ত সদস্যদের চুপ থাকার হুকুম দিয়েছে পরশ। যুবলীগ, ছাত্রলীগ সহ অজস্র টকবকে যুবক নিজেদেরকে সামলে রাখছে শুধুমাত্র পরশের কথায়, নইলে এতক্ষণ বিরোধী দলের নেতা শুভম সর্দারের লোকের উপর ঝাঁপিয়ে পড়ত মর্মান্তিকভাবে। সারাদিন হাসপাতালে, প্রেস কনফারেন্স, মিডিয়া অফিস এভাবে দৌড়াদৌড়ি করতে করতে হাঁপিয়ে উঠেছে পরশ। বাড়ি থেকে লাগাতার কল আসছে একের পর এক। সমস্ত ঝামেলা মিটিয়ে দলের সমস্ত লোকদের বুঝিয়ে শান্ত করে বাড়ি ফিরল পরশ। এই সমস্ত সময়টাকে ভাইকে এক চুল ছায়নি পাবেল, ছায়ার মতো সর্বক্ষণ পাশে পড়ে রয়েছে। রাত 11টা, গোসল করে ডাইনিংয়ে বসে সবে মাত্র ভাতের লোকমা মুখে তুলেছে পরশ। সারাদিনের ক্লান্তি, ঝামেলা, ছোটাছুটিতে পাবেল এরকমই ভুলিয়ে গিয়েছিল ফোনের মেসেজের কথা। মাথায় আসতে খাওয়া ছেড়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, ভাই, ভাবিকে তো কংগ্রাচুলেশনস করাই হয়নি। ফোন দিয়েছিলি, তারপরে এত বড় একটা সুখবর জানালো না তোকে? স্তব্ধ হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেলের মুখের দিকে। যতই সে পরশকে ভয় পায়, কিন্তু বাড়ির ভেতরে ঢুকলি একে একে যত রকম কথা বলে পরিবারের থেকে বকা খাওয়ানো যায় সে ব্যাপারে মশগুল থাকে সে বাড়িতে এলে যেন চিরশত্রু হয়ে যায়। ডাইনিং টেবিলে থাকা প্রত্যেকটি মানুষ নীরব হয়ে তাকিয়ে আছে পাভেলের মুখের দিকে। ভাত তরকারিতে দিতে দিতে ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে পিয়াস সর্দার শুধালেন, কোন ভাবি? কি সুখবর? পাভেল যেন হাতে চাঁদ পেয়ে বসলো। সে তো চেয়েছিল এটা যাতে কেউ একজন তাকে জিজ্ঞাসা করুক, আর সে গড় গড় করে সারাদিনে পেটে চিপানো কথাটা উপড়ে দিতে পারে। মুরগির লেগ পিস কামড় দিয়ে বেশ আয়েস করে তাকলো পরশের দিকে। ভাই আর শান্তভাবে নিচের দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছেন। হয়তো সে বুঝতে পেরে গেছে কথাটা কোনোভাবে তার একার মধ্যে থাকবে না। আসলে মা হয়েছে কি জানো, আমিও বা কি বলি, তুমি কিভাবে জানবে? 24 ঘন্টা ওর সাথে আমি থাকি, সেই আমিই জানি না। আর তুমি তো বাদ দাও। ঘটনাটা হচ্ছে, আজকে একই দিনে দুটো গুড নিউজ পেয়ে বেশ ক্ষুব্ধ হয়ে গিয়েছিলাম আমি। ঝামেলাটা না বাঁধলে ঘটনাটা আরও আগেই জানতে পারতে। ধমক মেরে বসলেন মহিউদ্দিন সিকদার। খেতে খেতে বললেন, তোমাকে এত সাজিয়ে উপস্থাপন করতে কেউ তো বলেনি, ঘটনাটা কি সেটা বলো। আহা আব্বু, সুন্দর কথা তো সাজিয়ে বলতে হয়। তোমার ছেলে সুন্দরভাবে আমাদের থেকে লুকিয়ে বিয়ে করেছে। আজ আবার জানতে পারলাম তাদের বিবিও হবে। আহা হা, সে কি প্রেম! মেসেজে জানিয়েছে কথাটা, তাতে আমি হস্তভজ্ঞ। বিশ্বাস করো আব্বু, মেসেজটা তুমি দেখলে বুঝতে পারতে কি প্রেম ওদের মাঝে। মোবাইলের উপচে প্রেমগুলো গড়িয়ে পড়ছিল। আহা হা। স্তব্ধ হয়ে গেল পুরো সিকদার মঞ্জিল। পাভেল নিত্য নতুন নানা কথা পরশের নামে বলেই থাকে। সেই নিয়ে আজকে তেমনভাবে কেউ কথাগুলো শোনেনি, কিন্তু তাই বলে সরাসরি বিয়ের কথা পাভেল আর চাই বলুক, মিথ্যা কথা সে বলবে না, এই ব্যাপারে সবাই নিশ্চিত। মাথায় হাত দিয়ে পাশে চেয়ারে বসে চুপচাপ পরশের দিকে তাকিয়ে আছে পিয়াসা। ছেলের নীরবতা পেয়ে ধমকে বললেন, এই কথা শোনার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছিল এতদিন। তোমার মেয়ে পছন্দ, তাকে তুমি বিয়ে করবা, সংসার করবা, আমাদের বললেই পারতা। আমরা কি বাধা দিতাম? কি দরকার ছিল এভাবে লুকিয়ে বিয়ে করার? পরশ বুক ভরে দৌড় নিল। তার খাওয়া শেষ। পাভেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বাকিদের দিকে তাকিয়ে বলল, সেরকম কিছু না মা, আজকাল এরকম রং নাম্বারে মেসেজ আসতেই পারে। আমি ওই নাম্বারটা চিনি না, না তো ওই মহিলাকে আমার মূল, আর নয়তো ওই মহিলাটাকে। আর আমার ফোন তো ওর কাছেই থাকে, ও হয়তো বা চিনতে পারবে। দুম করে উঠে বসলো পাভেল। সবার দিকে তাকিয়ে পুনরায় বলল, তুই কি করে জানিস ওই নাম্বারটা কোনো মহিলা? পুরুষও তো হতে পারে। আগে পেছনে কথা না বলে মেসেজটা দেখে কিভাবে বলবি ওটা মেয়ে মানুষ? পাগল পাইছিস আমাদের? পুনরায় পাভেলের কথায় সায় দিল সিকদার মঞ্জিলের সবাই। পরশ দাঁতে দাঁত চেপে চেয়ার থেকে উঠে দাঁড়ালো পাভেলের পাশে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, তুই রুমে আয়, তোকে আমি প্রেগনেন্ট বানাচ্ছি।
বলে ফোন নিয়ে হন হন করে উপরে চলে গেল পরশ। জিওফাই কামড় দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল পাভেল। ইস, ওই মেসেজ তো বলছিল প্রেগনেন্ট, তার মানে ওটা মেয়েই ছিল। পিয়াস ছোট ছেলের পাশে এসে বসলেন, ঘাড়ে হাত বুলাতে বুলাতে বললেন, ও বাবা, সত্যি কি পরশ বিয়ে করছে নাকি তুই আবার মজা করছিস? উফ মা, আরে তেমন কিছু না, আমি আগে নিয়ে ইনভেস্টমেন্ট করি, পরে তোমাদেরকে জানাচ্ছি। নিজের রুমে যেতেই পরশ ফোন হাতে নিয়ে বসলো। যাই হোক, আজ ওই নাম্বার থেকে এমন উদ্ভট মেসেজ না আসলে বমে গন্ধ হতো। সে কি এই অপরিচিতা? আদৌ কি সেই অপরিচিতা, না কি চেনে কেউ তাকে বাঁচানোর জন্যই কি কৌশলে এমন মেসেজ পাঠিয়েছে? যেই হোক না কেন, এই লোকের ব্যাপারে বেশ খবর নিতে হবে পরশের। সুচ হয়ে ঢুকে যেন পরিবর্তে ফাল হয়ে না বের হয়। সে রাজনীতির প্রতিটি কদমে বেশ পরীক্ষক করে ফেলতে হয় ভাব, না হলে এখানে টেকা বেশ মুশকিল। ফোন হাতে নিয়ে কল করলো অপর প্রান্তের অচেনা নাম্বারে। আপনার হাগু আপনার সম্পদ, দয়া করে উহা অন্যকে প্রদর্শনের জন্য রাখিবেন না, নিজ দায়িত্বে পরিষ্কার করবেন। মাঝারি আকারের সাইন পেন দিয়ে বড় বড় অক্ষরে কথাগুলো লিখে দম নিল স্পোর্টসিয়া। এরই মধ্যে পেছন থেকে রিংটন বাজা অবস্থায় ফোন হাতে ছুটে এলো অনন্দা। কথাটা বলে সামনের দিকে তাকাতেই হা হয়ে গেল অনন্দা। ফোনের কথা ভুলে টয়লেটের দরজার উপর টানানো সাইনবোর্ডের লেখাগুলো পড়ে হাসতে হাসতে সেখানেই বসে পড়ল। পেট চেপে ধরে কোনো মতে বলল, ভুরু কুচকে অনন্দার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল স্পর্শী। হাতের সাইড পেন দিয়ে অনন্দার মাথার উপর আলতো আঘাত দিয়ে বলল, হ্যাঁ, এইসব তো তোমাদের কাছে উদ্ঘট লাগবে, সত্য কথা বললেই দোষ। এই শোন, এইগুলো হলো বচন, স্পর্শীর বচন। খনার যেমন বচন ছিল তেমনই স্পর্শীয় বচন রয়েছে। নাক চোখ মুখ বুঝে হোস্টেলের সবাইকে আমার বচনগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বলবি, নইলে কালকে ভার্সিটির মাঠে সেইটাকে অপমান করব। একটু থেমে আবার বলল, কত বড় খবিশের দল ভাবা যায়। এরা গোসল করতে গেলে এত এত পানি খরচ করে যেন মনে হয় জামাইয়ের থেকে মোহরানা পেয়েছে, আর টয়লেটে গেলেই এত কিপটেমি করে যেন জামাই যৌতুক হিসেবে পানি চেয়েছে। খবিশ কোথাকার, পুরো টয়লেট গুলোকে বিশ্রী ভাবে। ইয়া থু। এই শোন অনু, আজ থেকে তোর দায়িত্ব একটাই, টয়লেটে যেই ঢুকুক বের হওয়ার পর তুই চেক করবি ভালো করে পরিষ্কার করেছে কিনা, ওকে? নাক ছিটকালো অনন্দা। এরই মধ্যে পুনরায় ফোনের রিংটন বাজতেই স্পোর্টসি হাতে দিল, বলল, এই নে ধর তোর ফোন, এই নিয়ে 3 বার ফোন দিয়েছে। চোখে চশমাটা ডান হাতে তর্জনী দ্বারা উঁচু করে ফিট করলো। তারপর ফোন হাতে নিয়ে নাম্বার দেখতে দেখতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। নাম্বারটা বেশ অচেনা লাগছে। রিসিভ করে কানে তুলে ভদ্র সহিত সালাম দিল। ফোনের ও প্রান্তে থেকে মিষ্টি ভাষী কোনো মেয়ের সালাম পেয়ে নড়চড়ে বসলো পরশ। পাফেল খাটের উপর বসে ফোনের দিকে এক কদম ঝুঁকিয়ে বসে আছে। লাউড স্পিকারে দেওয়া পরও এমনভাবে তাকিয়ে আছে যেন ফোনের মধ্যে ঢুকে যাবে ভাইয়ের দিকে। একবার তাকে গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভীষণ বিরক্ত হলো স্পর্শী। ফোন দিয়েছে ঝটপট কথা বলবে তা না, থম মেরে বসে উত্তর দিচ্ছে। মুখ কুচকে প্রশ্ন করলো, কে বলছেন, কি চাই? অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো পরশ। রাগও লাগলো। এই মেয়েই তো বিকেলে মেসেজ করলো, অথচ নাম্বারটাই এখন আর চিনতে পারছে না। মেয়ে বিষয়টা কি বারবার এড়িয়ে চলে এসেছে পরশ। তবে পারভেল এই বিষয়ে ভীষণ এক্সপার্ট। ভাইকে নীরব থাকতে দেখে কোনো দিয়ে বুদ্ধ দিয়ে কথা বলার জন্য বলল পারভেল। চোখ রাঙালো পরশ, তারপর ধীরে আওয়াজ বলল, বিকেলে মেসেজ দিয়েছিলেন আপনি? থমথম করে হাঁটতে লাগলো স্পর্শী। জিজ্ঞাসা করলো, কি রকম মেসেজ? পুনরায় অস্বস্তির জোয়ারে ভেসে গেল পরশ। কি বলা উচিত তার? প্রেগনেন্সির কথা, কিন্তু সেটা তো শুনতে কটু লাগবে। জীবনে এত এত ভাষণ দেওয়া রাজনৈতিক নেতাও সামান্য একটা
বোনের সাথে কথা বলতে গিয়ে কথা জড়িয়ে গুলিয়ে ফেলেছে, ভাইয়ের গাম ছুটিয়ে ফেলেছে ভাবতেই মুখ চেপে ধরল পাভেল। ভীষণ হাসি পাচ্ছে তার। ভাইয়ের হাত থেকে ফোনটা ছুঁ মেরে নিয়ে বিছানার উপর আয়েস করে বসলো। স্পিকারের কাছে মুখ নিয়ে তত্তর করে বলল, আপনি কি বাবুর আম্মু নাকি? আমরা বাবুর আম্মুকে খুঁজছি। শোনেন, বাবুর আম্মু আমি সম্পর্কে বাবুর কাকাই মশাই হয়েছি, চিনছেন? তড়িৎ গতিতে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। তাহলে এটা সেই নাম্বার? অনেকগুলো অচেনা নাম্বারের মধ্যে খেয়াল ছিল না। এর কথা মেজাজে বিক্রে গেল স্পর্শীর নাক মুখ। মৃত্যু কুচকে বলল, ওই ব্যাটা, এতক্ষণে সময় হলো কল করার? কেন আরো আগে করতে পারতি না? যে সময় মেসেজ দিয়েছি ওই সময় কল করলে কি যাচ্ছে? তো তোর জন্য আজকে আমি বাজিতে হেরে গিয়েছি। 4 প্লেট ফুচকা মিস করেছি। থেমে এখন আসছে বাবুর খোঁজ নিতে। তোর বাবুর ভালো এখন নাই, নষ্ট হয়ে গেছে। না, অ্যাবর্শন করে ফেলেছি। না না, ডেলিভারি হয়ে গেছে। শয়তান ব্যাটা, তোর জন্য জীবনে ফার্স্ট আমি বাজিতে হারলাম। একদম কল করবি না। স্তব্ধ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে পরশ। পাভেল তো পুরোই ভেবাচাকা খেয়ে গেছে। আনমনে পুনরায় পাভেল জিজ্ঞাসা করলো, মাত্র 8 ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে গেল? বলছি আর কয়েকটা ঘন্টা রাখা যেত না? খুব কি কষ্ট হতো? বাবুর বাবা চাচাকে না জানিয়েই ডেলিভারি করে ফেললেন। পরশ দ্রুত বেগে পাভেলের হাত থেকে ফোন আনলো। পাভেল পুনরায় টেনে নিয়ে গেল। রাগত্ব কণ্ঠে পরশ বলল, এক্ষুনি ফোন কাট। এই ভয়ানক মহিলার সাথে কথা বলার কোনো দরকার নেই। বেয়াদব একটা মহিলা। ওপাশ থেকে সরাসরি বেয়াদব ভয়ানক উপাধি পেয়ে রণচণ্ডী রূপ ধরল স্পর্শী। এত বড় সাহস, তাকে বেয়াদব মহিলা বলে? চেঁচিয়ে উঠে বলল, তোর বউ ভয়ানক মহিলা? তোর বউ বেয়াদব শয়তানের বাচ্চা। তোর সাহস কত বড় আমাকে বেয়াদব বলিস, স্পর্শীকে বেয়াদব বলিস? তোর সাহস থাকলে একবার যাবেন ক্যাম্পাসে আয়, তোর হাড্ডি কুড্ডি ভেঙে গুঁড়ো করে দেওয়ালে মাখিয়ে রাখবো। ফোন কেটে দিল পরশ। দুই ভাই ভেবাচাকা খেয়ে বিছানায় কতক্ষণ নীরব হয়ে বসে রইল। মনে হচ্ছে বিশাল কোনো যুদ্ধ করে সবে মাত্র ফিরেছে। মিনিট 5 চুপ থাকার পর পাভেল ধীর কণ্ঠে উঠে বলল, ভাই, আমার না একটা শখ জেগেছে মনে, করতে পারিস? এটাই আমার অন্তিম ইচ্ছা। বিছানায় চিত হয়ে শুয়ে থাকা পরশ ভাইয়ের কথা শুনে শান্তভাবে বলল। কি ইচ্ছা? লাফ দিয়ে উঠে বসলো পাভেল। পরশের হাঁটুর উপর আলতো কিল মারতে মারতে বলল, এই ভয়ানক মেয়েটাকে একদিনের জন্য হলেও তোর সাথে বিয়ে দিতে ইচ্ছে করছে আমার। এই মেয়ে কি ভালো, কি ভালো! যখন মুখ থেকে যেটা ছাড়ে সেটাই উপচে পড়ে বিকেল বেলা। মোবাইল ভর্তি প্রেম ছাড়লো, এখন আবার গালি। তুই সারাদিন অন্যদের ধমকে ধমকে রাজনীতি করবি, রাত হলে তোর ওপর রাজনীতি করবে। কি দারুণ, তাই না? এক হাত দিয়ে পাভেলের মাথা চেপে নুয়ে অন্য হাত দিয়ে পিঠের উপর দূর করে কিল মারল পরশ। তারপর কলার ধরে টেনে রুম থেকে বের করে দরজা বন্ধ করে দিল। দরজার ওপাশ থেকে পাভেল এখনো চেঁচাচ্ছে, ভাই, বাবুর আম্মুর নাম্বারটা একটু দে না, 2 দিনের জন্য প্রেম করবো। পরশ কোনো সাড়া দিল না, চুপ করে বিছানার উপর পড়ে রইল। মেয়েদের মুখের ভাষাও যে এমন হয় তা আজ সরাসরি জানল। সে মাথা থেকে সমস্ত ঘটনা ছেড়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। স্পর্শীকে চেতা থেকে পুনরায় অনন্দা বারান্দায় এলো। কুচকে বলল, এই রাত 1টার সময় চেঁচাবে তুই? ঘুমাবি কখন? আর কি এমন হয়েছে যে এমন ভাবে গ্যালাগ্লাস করছিস? দুম করে হেঁটে এসে ছোট্ট সিঙ্গেল বেডের উপর বসলো স্পর্শী। চোখের চশমা খুলে সোজা হয়ে শুয়ে অনন্দাকে বলল, আরে বিকেলে যে বাজি ধরে কয়েকটা রং নাম্বারে মেসেজ দিলাম, সেখানকারই একটা নাম্বার থেকে এখন ফোন দিয়েছে। আজ আমাকে ভয়ঙ্কর বেয়াদব মেয়ে বলেছে, তাই তো একটু আদর দিয়ে দিলাম। যাই হোক, এখন ঘুমাবো, ডিস্টার্ব করবি না একদম। এমনিতেও তোর জন্য তাড়াতাড়ি ঘুমোতে পারি না আমি। আকাশ থেকে পড়লো অনন্দা। মাথায় হাত দিয়ে নিজের বিছানায় বসে বলল, আল্লাহ, শোবে না স্পর্শী? এরকম মিথ্যা বলিস না। কোথায় তোর জন্য আমি ঘুমাতে পারি না সেটা না বলে তুই আমাকে দোষারোপ করছিস? সিরিয়াসলি, দিস ইজ ভেরি ব্যাড। সকাল 11টা। শুক্রবার হওয়ায় দরুন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে স্পর্শী।
এই নিয়ে 8বার ফোনে কল আসলো, ইচ্ছাকৃতভাবে কেটে দিচ্ছে সে। 9 বার কল রিসিভ করে চেঁচিয়ে বলল, কি সমস্যা খালামণি? তুমি জানো না এখন আমি ঘুমাচ্ছি, তাও বারবার ফোন দিচ্ছ কেন? তুমি আমার ফোন নাম্বার ও বাড়িতেও দিয়ে দিয়েছো, রাহুল ভাইকেও দিয়ে দিয়েছো। বলি, এর চেয়ে পত্রিকায় ছাপিয়ে দিলে ভালো হতো না? তোমাদের জ্বালায় কি আমি হোস্টেলেও থাকতে পারবো না নাকি? ওপাশ থেকে বেশ আদুরে গলায় বিপাশা বললেন, ও মা, এমন করে না সোনা। আজ তো শুক্রবার, খালামুনিকে দেখতে আসো একবার। আর দুলাভাই নাম্বার চেয়েছে দেখে দিয়েছি। উনি তোমার বাবা না বলো? বাবার সাথে কথা বলছো না কেন? মনি, তুমি জানো আমি কি জন্য ওই বাড়িতে কথা বলি না, তাও বারবার এরকম করো কেন? আর তোমার সাধের ছেলে তো আজকাল বাড়িতেই থাকে, এই জন্যই আসি না তোমার কাছে। ওকে বাড়ি থেকে কোথাও ট্যুরে পাঠাও, আমি দম করে চলে আসবো। এরই মধ্যে ওপাশ থেকে কর্কশ কণ্ঠে কারো আওয়াজ পেল স্পর্শে। এই, তোর সাহস কত বড় আমাকে বাড়ি থেকে বের করতে বলিস? এটা কি তোর জামাই? বাড়ি যে সবাই তোর পথে উঠবে বসবে, নাকি আমি তোর জামাই? মেজাজ বিগড়ে গেল স্পর্শে, খাটখাট কণ্ঠে বলল, দেখো রাহুল ভাইয়া, একদম ঢং করবা না। তোমার এইসব ঢং একদম ভালো লাগে না। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, বিয়ে শাদী করে ফেলো, তাহলেই আমি চলে আসবো। হতাশ হয়ে মায়ের দিকে তাকালো রাহুল, পুনরায় দম নিয়ে বলল, আমি তো সেই কবে থেকে বসে আছি। ব্যাস, তুই চলে আয়, তাহলে কাজে ডেকে ফেলবো। থেমে দুষ্টুমির সুরে। এই, তুই তো বুড়ি হয়ে যাচ্ছিস। মেয়েদের কথায় ক্লাস 8-এ থাকতে বিয়ে দিয়ে দেয়, সেখানে তুই তো এবার অনার্স 3rd ইয়ারে পড়িস। তাড়াতাড়ি রাজি হয়ে যা, এই বছরই করে ফেলি বিয়েটা। স্পর্শী নীরবতা পেয়ে পুনরায় বলল, আর হ্যাঁ শোন, আজকে আমি বন্ধুর বাড়িতে যাচ্ছি, পিকনিক আছে। আপনি দয়া করে বাড়িতে পদধূলি দিয়ে যান ম্যাডাম। রাখছি। বলে ফোন কেটে বিপাশার হাতে ফোন দিল রাহুল। থমথমে কণ্ঠে বলল, ও, আজ এতটা বিগড়িয়েছে শুধুমাত্র তোমার জন্য। কলেজের গন্ডি পেরানোর সাথে সাথে বলেছিলাম তোমায় বিয়ের কথা শুনুনি। চাবিতে পড়ে দিয়েছো, তাও হোস্টেলে একা একা। যা ইচ্ছে করো তোমরা। বলি হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল রাহুল। এই যে মশাই, রাস্তাটা কি আপনার বাপের, নাকি বিয়েতে যৌতুক হিসেবে পেয়েছেন? গাড়ি সাইডে সরান, নইলে একদম পা ভেঙে হাতে ধরিয়ে দিব। মেলি কণ্ঠের এমন হুমকি পেতে চমকে পেছনে তাকালো পরশ। সামনের সিট থেকে পাভেল চিৎকার করে পরশকে বলল, ভাই, এটা বাবুর আম্মু, স্পেশাল গলার আওয়াজ না? অনহনিয়ে গাড়ি থেকে নেমে গেল পাভেল। সামনে তাকাতেই দেখলো সকালবেলা ঘুম থেকে উঠতে পার্টি জরুরি কাজে ঢাকায় এসেছে পরশিকটা। বিলাসবহুল 3টি মাইক্রোফ মাঝখানে গাড়িতে বসে আছে সে। সামনে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকা বডিগার্ডের পাশের সিটে বসেছে পাভেল। তাদের গাড়ির সামনে এবং পেছনের গাড়িতে 3 জন করে মোট 7 জন বডিগার্ড এবং দলীয় সদস্য রয়েছে। নবীকরণের এক নির্জন রাস্তায় আসতে সঙ্গত কিছু কারণে সামনের গাড়িটি সাময়িক সময়ের জন্য থামানো হয়েছে। ফলস্বরূপ পরবর্তী গাড়ি দুটো থামাতে হয়েছে। এর মধ্যে পেছন থেকে পরিচিত মেলি কণ্ঠ শুনতেই নিজের দায়িত্বকে ভুলে লাফ দিয়ে গাড়ি থেকে নামানো পাভেল। আশেপাশে তাকাতেই দেখলো পেছনের গাড়ির পেছন থেকে কথাগুলো ভেসে আসছে। সেই কথা তর্কাতর্কি রেস ধরে সেদিকে হাঁটা দিল পাভেল। বার কয়েক বারণ করলেও যখন পাভেল পরশের কথা শুনল না, তখন পরশও গাড়ি থেকে নেমে পাভেলের পিছু নিল। আমার কি দোষ? আমি কি ইচ্ছা করে গাড়ি থামাইছি নাকি? সামনেই তো কতগুলো গাড়ি খাড়াইয়া আছে, চোখে দেখেন না? বেশ রসিক রসিক কথাগুলো বলল 40 সর্তের এক রিক্সা চালক। তেতে উঠল স্পোর্টসে। কুটি থেকে নেমে হেলমেট খুলে রিক্সাওয়ালা সামনে গিয়ে বলল, একদম চোখ গেলে দিব। চোখ কি শুধু আপনারই আছে, আমার নেই? রাস্তার মাঝখানে বসে ঢং শুরু করেছেন। মেয়ে লোক দেখলেই সারা শরীর বইয়ের ঢং টপ টপ করে ঝরতে থাকে। মনন্দা স্পর্শীকে বারবার টেনে পেছনে নিয়ে যাচ্ছে। এখান থেকে যাওয়া ছোট, কিন্তু স্পর্শী এখানে রিক্সাওয়ালার সাথে তর্কে মেতে উঠেছে। আশেপাশে জনে জনে লোক জমে উঠেছে। পাভেল রাস্তার এক পাশে দাঁড়িয়ে ঘটনাটা বোঝার চেষ্টা করতেছে। স্পর্শী, চল এখান থেকে, ঝামেলা করা দরকার নেই। তেতে উঠল স্পর্শী, চেঁচিয়ে উঠে বলল, আমি ঝামেলা করছি? আর ওই অসভ্য বুড়োটা যে আমায়... বলার আগেই ঠাস করে গালের উপর পুরুষ কালি এক থাপ্পড় পড়ল।
আকস্মিক আক্রমণে নিজেকে সামলাতে না পেরে স্কুটির উপর উবুর হয়ে পড়ল স্পর্শী। রাগের যন্ত্রণায় দাঁতে দাঁত পিসের সামনের দিকে তাকাতেই দেখল কালো রঙের পাঞ্জাবি এবং জিন্স পরিহিত এক যুবক চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। অচেনা কোনো ছেলে আঘাত করেছে, এটা যতটা না তার আত্মসম্মানে লেগেছে, তার থেকেও এই মুহূর্তে আঘাতের যন্ত্রণাটা বেশি পড়াচ্ছে। বলতে গেলে একদম কোনো শাসন কটুবাক্য ছাড়া স্বাধীনভাবে বড় হওয়া মেয়েটা হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে অচেনা কোনো যুবকের শাসনের শিকার হবে, সেটা ভাবতেই অজ্ঞান হবার পালা স্পর্শীর। আশেপাশে তাকিয়ে দেখলো ঠিক কতজন এই থাপ্পড়টা দেখেছে। তারা এখন ঠিক কী করা উচিত? এই লোকটা আর একটা থাপ্পড় মারা? তাহলে যদি পুনরায় এই লোকটা আবার তাকে চড় মারে বা কিল ঘুষি, তাহলে সে আবার মারবে এই লোকটাকে, একে একে সে মারবে লোকটাকে, সে মারবে। এভাবে তো রাস্তায় স্লিজিং স্টেজ হয়ে যাবে। না, এটা করা যাবে না। তাহলে বাস্তবায়িকভাবে ঠিক কী করা উচিত স্পর্শী? লজ্জা করে না নিজের বাবার বয়সী এভাবে অপমান করতে? পারিবারিক কোনো শিক্ষা নেই। তুমি তো একটা মেয়ে, অথচ আচরণ করছে একটা ছেলেদের মতো। ছেলে হওয়ার খুব শখ, তাই না? এই চাচা, আপনি যান এখান থেকে। রিক্সাওয়ালাকে উদ্দেশ্য করে বলল পরশ। মাথায় হাত পাকা চুলওয়ালা রিক্সাওয়ালা নিজের পান খাওয়া লাল দাঁতগুলোকে বিশ্রীভাবে এলিয়ে স্পর্শীর দিকে তাকিয়ে লালসার দৃষ্টিতে হেসে দিল। তারপর রিক্সা নিয়ে ছুটে গেল নিজের গন্তব্যে, যা স্পর্শী বাদের সবার অগোচর রয়ে গেল। পরশ পুনরায় রাস্তায় দাঁড়ানো লোকদের উদ্দেশ্যে বলল, আপনারা দাঁড়িয়ে কি সিনেমা দেখছেন? যান যে যার কাছে পাবেন গাড়িতে উঠবেন। এদের মতো মেয়েদের শহরে লেখাপড়া করতে এসে এসেদের ভিত্তিটা ভুলে যাচ্ছে। বাবা মা বয়স্ক বৃদ্ধদের সম্মান তো দো, অভদ্র মেয়ে কোথাকার বলে পাভেলকে নিয়ে গাড়িতে উঠল পরশ। হেরে গেল স্পর্শী, আজ পুরো দমে হেরে গেল সে। রাস্তায় দাঁড়িয়ে একে তো বাবার বয়সী কারোর বাজে দৃষ্টির সম্মুখীন হয়েছে, তার উপর অচেনা উড়ে আসা কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়েছে, পারিবারিক শিক্ষার উপর আঙুল তুলেছে, তার উপর তাকে ছেলেদের মতো বলেছে। কষ্টে গালের যন্ত্রণা, অপমান, ঠোঁট কামড়ে ধরল স্পর্শী। চোখ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে অশ্রু ঝরছে। পরশ দেহে গাড়ি চালাতেই পেছনে ছুটল স্পর্শী। দৌড়াতে দাঁত কিরমির করে বলল, অশুভের বাচ্চা, তুই দাঁড়া। তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি ছেলেদের মতো করি? ওই হারামি, কি করছি আমি? আমি কি তোর বোনের পেছনে লাগছি, নাকি তোর পেছনে বখাটিগিরি করছি? কোন অ্যাঙ্গেল থেকে আমি ছেলেদের মতো করছি? হ্যাঁ? গাড়ির চোখের আড়ালে চলে গেল। রাগে দুঃখে রাস্তার মাঝখানে আসন দিয়ে বসে পড়ল স্পর্শী। সাথে রয়েছে যাবতীয় গালিগালাজ। অনন্দা পাশের স্পর্শীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 3 মিনিট পার হবার পর যখন স্পর্শী থামার কোনো দিক দেখল না, তখন আস্তে করে তার পাশে এসে বসল অনন্দা। ধীর স্বরে বলল, এখন এসব বলে কি আর সে শুনবে? যখন মারলো তখন তো কিছু বলতে পারলি না। ধাক্কা মেরে অনন্দাকে রাস্তায় ফেলল স্পর্শী। রেগে বলতে লাগলো, তুই কি করছিলি তখন? তুই বলবি না? আমার মারলো আর তুই চুপচাপ দাঁড়িয়েছিলি। কোন বালের কাজ উদ্ধার করছিলি তুই? একদম ন্যাকামি করতে আসবি না আমার সাথে। ঢং না, আমাকে মেরে ধরে চলে গেল আর এখন আসছে তেল মাখাতে। যা সর। বলে স্কুটিতে উঠে অনন্দাকে ফেলে রেডিও কলোনির দিকে চলে গেল স্পর্শী। অনন্দা হতাশ হয়ে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাস্তায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর একটা বাস আসতে সেটাতে উঠে পুনরায় জাহাঙ্গীর নগরের দিকে চলে আসলো। রাত 10টা। বিপাশা কোলের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে স্পর্শী। ভীষণ চিন্তায় পড়েছেন বিপাশা। মেয়েটা কখনো এমন শান্ত থাকার না, কিছু একটা ঘটেছে যার কারণে আসার পর থেকে এমন নীরব। ইনিয়ে বিনিয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে আম্মু? ও পাখি, মনির কাছে বলো। শান্তভাবে স্পর্শী বলে উঠল, খালামণি, আমি কি সত্যিই খুব খারাপ? মানে অভদ্রদের মতো, বেয়াদবদের মতো কারোর সাথে ভালো ব্যবহার করি না? মানে আমি বলতে চাইছি, আমার কি সত্যিই শিক্ষার অভাব রয়েছে? আতঙ্কে উঠলেন বিপাশা। মেয়েটা একটু দুষ্টু, স্বাধীন চেতা আর প্রতিবাদী প্রকৃতি।
তাই বলে এসব কে বলল? কি বলেছে আম্মু এসব? তোমাকে তো আমি বড় করেছি। মামুনি কি খারাপ শিক্ষা দিয়েছে তোমায় বলো? যে যাই বলুক, তুই মন খারাপ করিস না একদম। ধরাস করে লাফ দিয়ে উঠে বসলো স্পর্শী। বিপাশার গাল দুটো টেনে দুটো চুমু খেয়ে বলল, উফ খালামণি, তুমিও না। যার তার কথায় স্পর্শীর মন খারাপ হয় না। আর স্পর্শী জানে তো যে এই কথাগুলো বলেছে সে হলো পৃথিবীর সেরা অভদ্র, তার শিক্ষার অভাব আছে। ও মনি, চিংড়ি মাছ আছে না? আমি এখন আবার ভাত খাবো। বিপাশা হেসে দিয়ে রান্নাঘরে চললেন খাবার আনার জন্য। কেটে গেছে প্রায় আরও 5টা দিন। এর মধ্যে ধীরে ধীরে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়েছে পরশ পাবেল। সারাদিন বিভিন্ন জায়গায় পরিদর্শন, প্রেস, মিডিয়া, নানান অনুষ্ঠান। পার্টির কাজ প্রায় 2 দিন পর পর ঢাকায় যেতে হয়েছে তাদের। আজও তার ব্যতিক্রম নয়। বিকেল 4টেয় পার্টির কাজ আজও ঢাকায় আসতে হয়েছে পরশকে। তবে নিত্যদিনের মতো পাভেল সাথে নেই। নবীকরণের ভেতর থেকে গাড়ি যেতে চমকালো তাকালো পরশ। আশ্চর্যজনক ঘটনাটি দেখার জন্য দ্রুত ড্রাইভার রূপী বডিগার্ডকে আদেশ দিল গাড়ি থামাতে। জানলার কাচ ভালোভাবে খুলে সামনের দিকে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে রইল। দূরে রাস্তার পাশে 3 জন পথশিশুকে বিরিয়ানি প্যাকেট তুলে দিচ্ছে স্পর্শী। অবাক হওয়ার রেস ধরে গাড়ি থেকে নামলো পরশ। নিজের ব্যক্তিত্বকে সাময়িকভাবে ছুটি দিয়ে বডিগার্ডদের আসতে বারণ করে এগিয়ে গেল রাস্তার পাশে। স্পর্শী বিরিয়ানির প্যাকেটটা খুলে একজনের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। এক থাপ্পড়ে এত পরিবর্তন? তাহলে তো প্রতিদিন মারতে হয় তোমাকে ভালো করার জন্য। পেছন থেকে পুরুষওয়ালি আওয়াজ পেতে পিছু ঘুরল স্পর্শী। প্রথমে চোখ পড়ল কারো বুক। নীল রঙের পাঞ্জাবিতে টান টান হয়ে আছে প্রশান্ত বুকটা। মাথা তুলে উপরে তাকাতেই দেখল সেই দিনই সেই অভদ্র পুরুষ। চোয়াল শক্ত করে ফেলল স্পর্শী, কিন্তু তাও কিছু বলল না। আজ সে কাউকে কিছু বলবে না। মাথা নিচু করে সামনের দিকে তাকিয়ে হেঁটে গেল দূর দাঁড়ানো পাগল লোকটার দিকে। সে এখনো স্পর্শীর হাতের বিরিয়ানির দিকে লোভাতুর ভঙ্গিতে তাকিয়ে আছে। পরশ হাতের ঘড়িটার দিকে চাইল। সময় আছে বেশ। নির্মল এই পরিবেশে স্পর্শীর পায়ের সাথে 2 পা নিজেও চলল। পরশের দিকে একবার তাকিয়ে স্পর্শী শান্তভাবে বলল, আমার খারাপ হওয়ার কোনো চান্সই নেই, কারণ আমি নিতান্তই ভালো মেয়ে। যারা খারাপ আমি শুধু তাদের সাথে খারাপ ওডনট করি, বুঝেছেন? ওহো, তাই রেখে সেজন্যই তো অচেনা মানুষকে মেসেজ দিয়ে সরাসরি বাচ্চার বাপ বানিয়ে দাও। জানো সেদিন আমি কি ঝামেলায় পড়েছিলাম? দুম করে পরশের দিকে তাকালো স্পর্শী। তাহলে এই সেই লোক? স্পর্শীর চমকিতে মুখ দিয়ে নিশ্চিত হয় পরশ। কারো গলার আওয়াজ ধরে নিশ্চিত হওয়া চায় না, তাও সে কথাটা বলেছিল। কিন্তু এইবারে সে নিশ্চিত সেই মেয়ে, এটা স্পর্শী। কয়েক পলক পরশের দিকে তাকিয়ে পাগলটার হাতে বিরিয়ানির প্যাকেটটা খুলে দিল। আনন্দে পর পর কয়েকটা লাফ দিল মানসিক বিগড়গ্রস্ত বৃদ্ধটি। স্পর্শী তুলে খাওয়াতে যেতে পাগলটি তার হাত থেকে কেড়ে ঝাড়ে মেরে দৌড় দিল দূরে, যেন স্পর্শী তার খাবারটা আবার নিয়ে যাবে। হেসে দিল পরশ। স্পর্শী তার দিকে তাকালো, বলল, এই, আপনিও ভীষণ খারাপ মানুষ। আপনার সাথেও আমি খারাপ ব্যবহার করব, তবে আজ না, পরবর্তীতে দেখা হলেই বুঝবেন স্পর্শী কি জিনিস। আমাকে বেয়াদব অভদ্র বলেছেন আপনি। আজ নয় কেন? স্পর্শী চুপ হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, আজ একটা স্পেশাল প্লাস শোকের দিন আমার, তাই। এই যে শুনুন, কারোর ব্যাপারে না জেনে তার পারিবারিক শিক্ষার ওপর আঙুল তুলবেন না। হতেও তো পারে সে পরিবার ছাড়াই বড় হয়েছে। চমকে স্পর্শীর দিকে তাকালো পরশ। স্পর্শী পুনরায় বলল, এই যে সেদিন আপনি আমায় বলেছিলেন না, বাবার বয়সী কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না। আচ্ছা আপনি বলুন, বাবার বয়সী কেউ যদি বিছানা নিতে চায় তখন তার সাথে কেমন ব্যবহার করা উচিত? পরশ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। স্পর্শী আবারও বলল, শুনুন, আপনি আমার সেদিন থাপ্পড়টা মেরে ভুল করেছেন। ওই থাপ্পড়টা ওই রিক্সাওয়ালাটাকে মারা উচিত ছিল। উনি ইচ্ছে করে বারবার গাড়িটাকে আমার স্কুটির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন। বারণ করার পর থেমেও ছিলেন, কিন্তু ওনার দৃষ্টি আমার আর আমার বান্ধবীর
শরীরের দিকে ছিল, শকুনের মতো। ওই যে আপনি বলেছিলেন না মেয়ে হয়েও কেন ছেলেদের মতো আচরণ করি, তাহলে শুনুন, এই আচরণটা না করলে আপনাদের মতো পুরুষের থেকে নিজেদেরকে রক্ষা করা খুব কঠিন। এই যে কথায় কথায় ঝগড়া করি, তেজ নিয়ে প্রতিবাদ করি, এইটাতে আপনাদের মতো ছেলেরা ভয় পেয়ে ঝামেলায় জড়াতে চায় না। যদি চুপচাপ থাকতাম না, তাহলে অবলা পেয়ে সেই প্রথম দিনেই ছিঁড়ে ছুঁড়ে খাওয়ার চেষ্টা করত। যাই হোক, আপনার পাওনাটা পরবর্তী দিনে পাবেন। স্পর্শীকে অভদ্র বলে কেউ শুধু শুধু পার পায় না। কথাগুলো বলে চলে গেল স্পর্শী। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পরশ। এখনো যেন স্পর্শীর কথার ঘোর কাটছে না। এর মধ্যে আবার স্পর্শী দৌড়ে এলো, হাতের থেকে দুটো জিলাপি এবং একটা মিষ্টি পরশের হাতে দিয়ে বলল, এটা খান তবারক, খেয়ে দোয়া করবেন কিন্তু। অবাক হয়ে জিজ্ঞাসা করলো পরশ, কিসের তবারক? মাজা জিয়ারত করতে গিয়েছিলাম, সেখানে মেলা তো পড়েছে। ওই আজ আমার জন্মদিন আর আমার মায়ের মৃত্যুবার্ষিকী কিনা, তাই। হতভম্ব হয়ে পরশ বলল, জন্ম মৃত্যু মানে? হেসে দিল স্পর্শী। ওই আমি জন্মানোর কয়েক মিনিট পরেই মা মারা যায়, এই জন্যই পারিবারিক শিক্ষাটা পাইনি। দোয়া করবেন মায়ের জন্য। ওকে, বাই বাই। বলি চলে গেল স্পর্শী। পরশ অবাক হয়ে তাকিয়ে রইল সামনের শুভ পরীর দিকে। সাদা ধোলা সালোয়ার কামিজ, মাথায় ওড়না পরা নেক বালিকা যেন মেঘের সাথে তাল মিলিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছে। বডিগার্ডের ডাকে হুঁশ ফিরে পরশের। হাতের মিষ্টির দিকে তাকিয়ে কয়েকবার পিছু ফিরতে ফিরতে গাড়িতে ঢুকলো। সারাদিন কাজ শেষে ক্লান্তি হয়ে বাড়ি ফিরল পরশ। শরীরটা কেমন কোনো রকম টেনে দোতলায় তুলল ইদানিং। খুব বেশি চাপ যাচ্ছে তার উপর। সারাদিন ছোটাছুটি দৌড়াদৌড়ি উপরেই থাকতে হয়। রুমের মধ্যে ঢুকে ধরাস করে দরজাটা লাগালো। গাড়ির পাঞ্জাবিটা খুলে বিছানার উপর ছুঁড়ে ফেললো। তারপর টাওয়াল নিয়ে সোজা বাথরুমে ঢুকে পড়ল। রাত 10:30। শিকদার বাড়ির সবাই ডায়ে নিয়ে বসে পরশের জন্য অপেক্ষা করছে। বাবা মহিউদ্দিন শিকদার স্থানীয় কলেজের অধ্যাপক। সারাদিন সবাই কাজের চাপে আলাদা আলাদা খেলো। রাতের খাবারটা যত রাতই হোক না কেন একসাথে খায় তারা। পাভেল চেয়ারের উপর বসে ফোন স্ক্রল করছে। পিয়াসা শিকদার সবার জন্য খাবার বাড়ছে। এরই মধ্যে ঘুমে ঢুলঢুল করতে করতে হাজির হলো 14 বছরের এক শ্যামরাঙা কিশোরী। সিঁড়ির উপরে দাঁড়িয়ে একে একে সবার দিকে তাকল। তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে বাবার পাশের চেয়ারে বসতে পুনরায় দাঁড়িয়ে পড়ল। পাভেল নিজের চেয়ারে বসে প্রেমার চেয়ারে পা তুলে দিয়েছে। ছোট প্রেমা ভীষণ ভালোভাবেই বুঝতে পারল তাকে জ্বালানোর জন্য এমনটা করেছে পাভেল। তারপর কোনোরূপ বাক্য ব্যয় করল না। ও পাশে চেয়ারে গিয়ে বসতেই পুনরায় একই ঘটনা ঘটল। পাভেল চেঁচিয়ে উঠল প্রেমা। পাভেলের দিকে তাকিয়ে বলল, ম্যানার্সলেস কোথাকার। চোখ বড় বড় করে ফেলল পাভেল। মহিউদ্দিন শিকদার হেসে দিলেন। ছোট্ট মেয়েটাকে দুহাত জড়িয়ে নিলে নিজের কোলে। মেয়েটা তার খুবই কম কথা বলে, বলতে গেলে প্রয়োজন ছাড়া কিছুই নিজ থেকে বলবে না। লেখাপড়া নিয়ে বেশ মুশকুল সে। পাভেল ব্যঙ্গ করে প্রেমাকে বলল, এই ম্যানেজ অর্থ জানিস তুই? খুব তো বললি। চোখ ছোট ছোট করে পাভেলের দিকে তাকিয়ে রইল প্রেমা। বর্তমানে সে যে 8ম শ্রেণীতে পড়ে সেটা হয়তো তার গুণধর ভাই ভুলেই গেছে। নিজের প্লেটের সামনে টেনে নিয়ে পাভেলের উদ্দেশ্যে বলল, আমি তো তোমার মতো ক্লাসের পর ক্লাসের ডাব্বা মেরে উঠিনি, বেশ ভালো ফলাফলের সাথে উত্তীর্ণ হয়েছে। শোনো ছোট ভাইয়া, আমি পরশ শিকদার নই যে তুমি ঘন্টার পর ঘন্টা আমার পেছনে লেগে থাকবা, আমাকে জানাবা আর আমি চুপচাপ সহ্য করব। আমার সাথে লাগতে আসবা না একদম। সিঁড়ির উপরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল পরশ। তার এই ছোট্ট বোনটা বয়সের থেকেও নিজেকে সবার সামনে বড় করতে আগ্রহী। সে যেন ছাড়া পৃথিবী সবাই কম বুঝতা। আলতো পায়ে হেঁটে গিয়ে বোনের পাশের চেয়ারে বসল। তারপর নিজের প্লেটের সামনে টেনে বলল, তা আপনি এত বড় হয়েছেন, এত বোঝেন, অথচ এতটুকু ম্যানার্স জানেন না যে বড় ভাইকে নাম ধরে ডাকতেন? সামান্য হতাশ হলো প্রেমা। সে তো কথার কথা বলেছে, করুণ চোখে বড় ভাইয়ের দিকে তাকিয়ে নিজে বিনিয়ে বলল,
সব সময় ভাইয়া ভাইয়া বললে সেটা দৃষ্টিকটু দেখায়। বাক্যের প্রয়োজনে নাম ধাম একটু নিতে হয়, ও তুমি বুঝবে না। পরশ বোনের দিকে না তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল, বলল, হ্যাঁ হ্যাঁ, আমার ভুল। পাভেল এখনো ফোনের মধ্যে ডুবে আছে। পরশ কয়েক বারণ করলেও সেদিকে সে কান দিল না। বাধ্য হয়ে পরশ ছো মেরে ফোন টেনে নিজের হাতে দিল। তারপর ধমক মেরে পাভেলকে খেতে হুকুম দিল। ডাইনিং টেবিলে নীরবতা ভেঙে পিয়াসা শিকদার অভিমানী গলায় খাবার বাড়তে বাড়তে বলেন, আমার হয়েছে যত জ্বালা, সারাক্ষণ চাকরের মতো কাজ করতেই থাকো, আসামিদের মতো একটা ঘরের মধ্যে একা পড়ে থাকো, কারো কোনো খেয়াল নেই আমার উপর। তিনটা বাচ্চা আমার, অথচ আর মানুষ বাড়ানোর কথা মনেই করছে না তারা। একা একা লাগে না আমার? আচমকা কেসে দিলেন মঈনুদ্দিন শিকদার। ছেলে মেয়েদের সামনে বইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলেন। নিচু কণ্ঠে আমতা আমতা করে বললেন, ছেলে মেয়েদের সামনে এসব কেমন কথা পিয়া? তোমার আরো বাচ্চা লাগবে আমায় বললেই পারো। চোখ বড় বড় করে দাঁড়িয়ে পড়ল পিয়াসা। স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আপনার মাথা খারাপ নাকি? আমি কি বলছি আর আপনি কি বলছেন? বলছি ছেলে দুটো তো আমার বুড়ো হয়ে যাচ্ছে, সেদিকে কি আপনার খেয়াল নেই নাকি? বিয়ে শাদী কি করানোর ইচ্ছা নেই? আদরে আটকানা হয়ে মায়ের গায়ের উপর মাথা এলিয়ে দিল পাভেল। ছোট বাচ্চাদের মতো মুখ বাঁধিয়ে বলল, আম্মু, শুধু তুমিই বোঝো আমার কষ্ট। অলরেডি 25+ হয়ে গেছে আমার, অথচ কেউ কিচ্ছুই বলে নাই। হাত ঝাড়া দিয়ে ছেলেকে দূরে সরিয়ে দিলেন পিয়াসা। তারপর থমথমে মুখে পরশের দিকে তাকিয়ে বলল, তোমার সমস্যা কোথায়? সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে নাকি? কোনো ব্যাপারে কথা বলছো? তেতে উঠলেন পিয়াসা, বললেন, আমি মেয়ে দেখছি, কাল থেকে 1 মাসের মতো বিয়ে করাবো তোমায়, পরের মাসে পাভেলকে করাবো, আর তারপরেই ছোট টাকা সরাবো, এরপর শান্তি। চমকে মায়ের দিকে তাকালো প্রেমা। রাগত্ব দৃষ্টিতে তাকাতেই পিয়াসা বলে উঠলেন, কি অমন ভাবে তাকিয়ে আছো কেন? তোমার বয়স কম বলে? কই ভাব তো দেখাও 30 বছরের বুড়িদের মতো। বিয়ে দেব না তো কি ঘরে বসিয়ে রাখবো? কিছুই বলল না প্রেমা। খাবার খেয়ে চুপচাপ ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে গেল। পিয়াসা পুনরায় পরশকে জিজ্ঞাসা করতেই বলল, আমাকে কটা দিন সময় দাও, সবে তো দায়িত্ব পেলাম, নিজেকে একটু মানিয়ে নেই, তারপর জানাচ্ছি। কথাগুলো বলে টিস্যু দিয়ে হাত মুছল পরশ। পাভেলের ফোনটা টেবিলের উপর রেখে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। পেছন থেকে করুণ স্বরে পাভেল বলল, ভাই, যা করিস একটু তাড়াতাড়ি করিস, বুঝিসই তো তোর পরেই সিরিয়ালটা আমার। খাবার শেষে রুমে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল পরশ। পাশ থেকে ফোনটা নিয়ে কল লিস্ট ঢুকতেই অচেনা এক নাম্বার সম্মুখীন হলো। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল স্পর্শের কথা। বেশ কিছুক্ষণ ভেবে গুটি গুটি অক্ষরের নামটি স্পর্শিয়া নামে সেভ করলো। প্রাইভেট ফোন হওয়ার দরুন সে কয়েকজন লিস্টে আছে, সবার নামই সেভ করা। অচেনা নাম্বার ভুল করে যদি কখনো কল দিয়ে বসে, সেই ভেবেই সেভ করে রাখলো পরশ। আজকে প্রায় প্রত্যেকটি বাক্যে স্পর্শী নিজের নাম বলেছে, সেই জন্যই নামটা একদম মাথায় গেঁথে রয়েছে। রাত 12টা। কতক্ষণ ফেসবুক স্ক্রল করলো পরশ। রিসেন্টলি হওয়া বিভিন্ন মিটিং মিছিল অনুষ্ঠানের ছবি আপলোড দিয়েছে। সবাই তাকে ট্যাগ করে সেগুলি কমেন্টে চেক করছিল। ঘুম আসছে না একদম। যতই ঘুমানোর চেষ্টা করুক না কেন, স্পর্শের কথাগুলো বারবার কানে বাজছে। এমনটা হচ্ছে কেন? মেয়েটার প্রতিটি কথাই যেন আলাদা এক অনুভূতি মেশানো ছিল অজস্র কষ্টের অনুভূতি। স্পর্শের পরিবার নেই, মা নেই, তাহলে তো সে খুবই দুঃখী। তাহলে এত ভালো একটা ভার্সিটিতে পড়ছে কিভাবে সে? স্কুটি পেল কোথায়? আর অতই যদি কষ্টে থাকে, তাহলে রাস্তায় অনাথে খাবার বিলায় কিভাবে? পরক্ষণে ও মস্তিষ্কে হানা দেয়। নিশ্চয় ও কোনো জব করে, নিজের খরচ চালাচ্ছে। বর্তমান সময়ে জব করে খরচ চালানো আরও বেশি কঠিন না? ভালো স্টুডেন্ট হয়তো ভালো কোনো জব করছে, কিন্তু তারপরে মেয়েটার খুব কষ্ট। সেদিন থাপ্পড় মারাই হয়তো খুব আত্মসম্মানে লেগেছে, আর পারিবারিক শিক্ষার তোলায় হয়তো খুব বেশি কষ্ট পেয়েছে। উচিত হয়নি আমার এমনটি করা, সরি বলা উচিত। কিন্তু কি হবে, আর কি কখনো দেখা হবে? ভাবতেই মনে হলো ফোনের কথা। নাম্বার তো আছে, কল করা যেতেই পারে।
পরক্ষণই মনে পড়ল নিজের অবস্থানের কথা। একজন সংসদ সদস্য হয়ে এত রাতে কোনো মেয়েকে ফোন দিয়ে সরি বলে বসে, এটা তো তার ব্যক্তিত্বের সাথে খুবই বেমানান। তাহলে পরক্ষণই ভেতর থেকে এলো, অবশ্যই বলা যায় সে বিনা কারণে যখন কাউকেই অপমান করেছে অবশ্যই ক্ষমাও চাইতে পারবে। এটা ব্যক্তিত্ব আসবে কোথা থেকে? এরকম আকাশ পাতাল ভাবতে ভাবতে কল দিয়ে বসলো পরশ। সাথে সাথেই রিসিভ হলো। ওপাশ থেকে সুন্দর করে সালাম দিল স্পর্শী। পরশও উত্তর দিল। কিছুক্ষণ নীরব থেকে পরশ বলল, স্পর্শিয়া, ওপাশ থেকে ঘর নিঃশ্বাসের আওয়াজ এলো। স্পর্শী কি ঘুমাচ্ছে? আমাকে চিনেছ? বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলল স্পর্শী। সবে মাত্র কান্না কাটতে থাকলে শুয়েছিল সে। এর মধ্যে পরশ ফোন দেওয়াতে ছোট ছোট কণ্ঠে বলল, আপনি আমার নাম্বার জানেন, আমার নামও জানেন, অথচ আমি আপনাকে চিনব না? কি মনে করেছিলেন নিজেকে? স্মৃতিশক্তি শুধু আপনারই প্রখর, অন্য সবার মাথার মধ্যে গোবর ভর্তি। ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। এই মেয়ে আবার নিজের রূপে ফিরে এসেছে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে পরশ বলল, তোমার নাম তো স্পর্শী, আমি তো আরো সুন্দর নাম দিলাম স্পর্শিয়া। আমাকে ধন্যবাদ দেন না? নাক ছুটালো স্পর্শী। আগে আমার বাপ বড় করে আকিকা দিয়ে আমার নাম স্পর্শিয়াই রাখছে, সংক্ষেপে সবাই স্পর্শী ডাকে। তাই পাল্টি খাওয়া বাদ দেন ভাই। আপনি এত বড় কোনো রাজকার্য উদ্ধার করেন নাই যে ধন্যবাদ দিব। কি জন্য ফোন দিয়েছেন তাই বলেন, ঘুমাবো। কথা শুনে পরশ পুনরায় ফোন অন্য কানে নিয়ে বলল, তোমার কাছে একটা বিশেষ দরকারে ফোন দিয়েছিলাম, বলতে গেলে কিছু একটার অনুমতি নেওয়ার জন্য। বাস্তবিকভাবে তোমার নামটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো পরশের কেন জানি ভালো লাগছে কথা বলতে। প্রথম দিনের মতো অস্বস্তি হচ্ছে না। ফোন অন্য কানে নিয়ে কাত হয়ে শুনে ডান হাত দিয়ে নিচে ঠোঁট হাত বুলাতে বুলাতে বলি, ভাবছি কালকে একটা বিড়াল কিনবো আর তার নাম স্পর্শিয়া রাখবো। অনুমতি দিবে কি? ছুটে গেল স্পর্শী। এই রাত দুপুরে এই বাজে লোকটাকে আবারও ফোন দিয়েছে অপমান করার জন্য। মুখ দিয়ে কিছু বলার জন্য উদ্যত হতে টুকটুক করে ফোন কেটে দিল। নিজ থেকেই ফোন দিতে গিয়ে শুনল ওপাশ থেকে কোনো ভদ্র মহিলার কণ্ঠ। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে যোগাযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ফোনটা বন্ধ করে ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। এখনই যে স্পর্শের কিছু বিখ্যাত গালে সম্মুখীন হবে সে, এটা বুঝতেই ফোন বন্ধ করে দিয়েছে। নীরব হাসিতে বার কয়েক গড়াগড়ি খেল বিছানায়। পাবেল থাকলে হয়তো এত করে রূপ কাঁপিয়ে হেসে উঠত। ভীষণ আলাদা রকম সুখের অনুভূতি হচ্ছে পরশের। হয়তো স্পর্শীকে জ্বালাতে পেরেছে, তাই কোথায় ক্ষমা চাওয়ার জন্য ফোন দিয়েছে। তার না উল্টে আবার রাগিয়ে দিয়ে ফোন কেটেছে হাতে। ফোনটা বিছানায় রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কালকে আবার একটু রাগিয়ে দেবে সে। স্পর্শীকে আপাতত এখন এই যে মশাই শুনুন, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। কেন লেগেছে জানি না, তবে এখন আমি চাইছি সারা রাত ধরে কথা বলতে। উঠুন ঘুম থেকে, এটাই আপনার শাস্তি। মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কর্কশ কণ্ঠে বাজতে থাকা ফোনটা কানে নিতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠের এমন কথা শুনে স্ক্রিনের দিকে তাকালো পরশ। চোখ স্থির করে নাম্বারটা দেখে আটকে উঠল। এটা তো স্পর্শিয়া আবার কি জোট পাকিয়েছে? মনে মনে এত মধুর কণ্ঠে কথা বলছে, নাকি আবার সে এত রাতে কারোর সাথে বাজি ধরেছে? হতেও পারে এই মেয়ে যে ভীষণ ডেঞ্জারাস। বার কয়েক ঘুমন্ত চোখে পাপড়িগুলো বন্ধ করে পরশ বলল, মাঝরাতে ঘুমের মধ্যে হঠাৎ কর্কশ কণ্ঠে বাজতে থাকা ফোনটা কানে নিতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠের এমন কথা শুনে স্ক্রিনের দিকে তাকালো পরশ। চোখ স্থির করে নাম্বারটাই দেখে আটকে উঠল। এটা তো স্পর্শিয়া আবার কি ঝট পাকিয়েছে যে এত মধুর কণ্ঠে কথা বলছে, নাকি এই রাত দুটোর সময় কারোর সাথে বাজে ধরেছে? হতেও পারে এই মেয়ে যে ভীষণ ডেঞ্জারাস। বার কয়েক ঘুমন্ত চোখের পাপড়িগুলো বন্ধ করে পরশ বলল, স্পর্শিয়া আজ নয়, ঘুমানোর সময় এখন। ওপাশ থেকে চিৎকার করে উঠল স্পর্শী। কণ্ঠে বলতে লাগলো, একদম না, ফোন কাটবেন না কিন্তু, কথা আছে আমার আপনার সাথে। আর তাছাড়াও আপনি ফোন দিলে
আমি কি কেটে দিয়েছিলাম নাকি? দম বেড়ে গেল পরশ। ঘুমন্ত গরম নিঃশ্বাসটুকু ঠোঁট গোল করে ছেড়ে দিল। বার কয়েক নড়ে মাথার বালিশটা উঁচু করে দিয়ে শুরু, তারপর বলল, কি বলবে এত রাতে? বলো। আপনি কি বিয়ে করেছেন? সত্যি কথা বলবেন কিন্তু। চোখ বন্ধ রেখে পরশ দুষ্টুমি সুরে বলল। কেন, আমাকে বিয়ে করবে নাকি? ওপাশ থেকে দ্রুত জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, বিয়ে করব বলেই তো ফোন দিলাম। তা কবে করছেন আমায় বিয়ে? আমি কিন্তু এক পায়ে রেডি আছি, চলে আসুন তাড়াতাড়ি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পরশ শান্তভাবে বলল, আবার কার সাথে বাজি ধরেছ? তা বাজিতে জিতলে কি পাবে? আমাকেও তো অর্ধেক দিতে হবে, নয়তো আমি তো বিয়েতে রাজি হব না। মেজাজ বিগড়ে গেল স্পর্শে। ওপাশ থেকে বিকট শব্দে চেঁচিয়ে উঠে বলল, ওই বেটা, ভাব বেড়ে গেছে তাই না? স্পর্শী নিজে থেকে তোকে বিয়ের অফার দিচ্ছে, আর তুই এখনো ঢঙের মধ্যে পড়ে আছিস। করবো না তোকে বিয়ে, ক্যান্সেল তুই, বুঝলি? বিয়ে করবো না। ধরফড়িয়ে বিছানা থেকে উঠে বসলো পরশ। চারিদিকে রাতের অন্ধকার বিরাজমান, ঘরের সামান্য আলোর ফোঁটাও নেই। চোখের সামনে কোনো আলো থাকলে পরশের ঘুম হয় না বলে ঘর একদম অন্ধকার করে কানটা জিম ধরে গেছে মনে হচ্ছে। বিছানায় হাত রেখে ফোন হাতে নিষ্ক্রিয় অন করতেই দেখলো ফোনটা বন্ধ। তৎক্ষণাৎ মনে পড়লো রাতে স্পর্শের সাথে কথা বলার পর ফোন বন্ধ করে রেখেছিল। আবার অন করে রুমের আলো জ্বালালো। তারপর বিছানায় বসে স্পর্শের নাম্বারটা দেখতে লাগলো। 3টায় সে যে এতক্ষণ স্বপ্ন দেখছিল তা এই মুহূর্তে ক্লিয়ার। কিন্তু স্বপ্ন হোক আর যাই হোক, কানটা ঝিম ধরে আছে। চিন্তায় পড়ল, এত 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 মানুষ থাকতে এই ভয়ঙ্কর মেয়েটার স্বপ্নে আসবে কেন? তাও সরাসরি বিয়ের প্রপোজাল এই মেয়ের সাথে ভাবতে পরশে তার ঠান্ডা হয়ে যায়। পরক্ষণে মায়ের বলা কথাগুলো মনে পড়ে যায়। লেখাপড়া শেষ, ক্যারিয়ারও শুরু করে দিয়েছে, এখন ব্যাস বিয়েটা বাকি। বিয়ে যদি করতে হয় তবে স্পর্শের খারাপ কোথায়? স্পষ্টবাদী একটু স্বাধীন চেতনা, সেটা মানিয়ে নেবে পরশ। মা পরিবার ছাড়া বড় হওয়া মেয়েটা নিশ্চয়ই তার মাকে শাশুড়ি রূপে অবজ্ঞা করবে না। বরং সেটি রুমের বাইরে ব্যালকনিতে গেল। একজন বউ হিসাবে চোখ বন্ধ করে বার করে স্পর্শের সাথে দেখা হওয়া ঘটনাগুলো ভাবল। প্রথম দিন ভালো করে খেয়াল না করে দ্বিতীয় দিন বেশ ঘাট দিয়ে দেখেছি স্পর্শীকে। সাদা সালোয়ার কামিজ কন্যায় একদম নিষ্পাপ লাগছিল। সারা মুখ চোখ জুড়ে ছিল হলুদ ফর্সা মুখ, তার উপর প্রতিবাদী কথাগুলো যেন বারবার টানছিল স্পর্শকে। বাস্তবায়িকতা ভাবে আমরা কেউ কারো কষ্ট ব্যথার সম্পর্কে অবগত হলে আরো ভীষণভাবে তার উপর দুর্বল হয়ে পড়ে। পরশের বেলাও তার ব্যতিক্রম। চমকে উঠল পরশ, এ কি হচ্ছে তার সাথে? এখন দিন রাত না ঘুমিয়ে এসে কিনে স্পর্শের ঘটনাতে মুশকুল থাকবে সামান্য একটা মেয়ে তাকে 2 দিন ছন্ন ছাড়া করে দিচ্ছে। না, এটা চলবে না। মাথা থেকে কথাগুলো ছেড়ে দিয়ে চলে গেল। লাইট নিয়ে চোখ বন্ধ করে পুনরায় ঘুমানোর চেষ্টা করল। সকালবেলা ঘুম থেকে স্পর্শী কাউকে কিছু না বলে স্কুটিতে নবীনগরের দিকে এলো। আজ আর ভালো লাগছে না। ভার্সিটি স্পোর্টস দেবে সে। আজকে সারাদিন খালামুড়ির কাছে থাকবে সে। গেটের সামনে এসে স্কুটি রেখে ভেতরে প্রবেশ করতে চমকে উঠল। 3/4 প্যান্ট আর গেঞ্জি গায়ে দেওয়া অবস্থায় গেটের পাশে সাদা গোলাপ গাছটায় রাহুল পানি দিচ্ছে। পানি দেওয়া শেষ হতে পুনরায় মুখের মধ্যে ব্রাশ দিয়ে দাঁত মাজতে শুরু করল রাহুল। ঘুরে তাকাতে দেখো স্পর্শী ঢুকছে তার বাড়ির মধ্যে। দ্রুত বাইক ছুটে গিয়ে স্পর্শীর সামনে দাঁড়ালো। দাস হাতে নিয়ে জিজ্ঞাসা করলো, তো দিন দিন দাম বেড়ে যাচ্ছে তাই না? আমি ওখানে ছিলাম, তার কথা বললি না কেন? অস্বস্তিতে হাসপাস করতে লাগলো স্পর্শী। অন্যদিকে তাকিয়ে বলল, তোমার কোনো সেন্স না থাকলেও আমার আছে ভাইয়া। এভাবে এই ড্রেসে কেউ বাহিরে বের হয়? মার্জিত ভাবে থাকলে ঠিকই সেদে কথা বলতাম। চমকে নিচের দিকে তাকলো রাহুল। তারপর স্পর্শীকে বলল, তুই বললি মনে হচ্ছে এইভাবে প্রথমবার দেখি। না, প্রথমবার দেখিনি। সেই এতটুকু বয়স থেকে তোমাকে শুধু এই ড্রেস কেন, বলতে গেলে হাফ প্যান্ট পরা অবস্থাতেও দেখেছি। তখন অস্বস্তি হতো না, এখন হচ্ছে। কেননা
সেই রাস্তাটাও তুমিই তৈরি করে দিয়েছো। আচ্ছা ভাইয়া, তোমার কি বিবেক নেই? সেই ছোটবেলা থেকে এখানে বড় হচ্ছে, খালামণিকে মা না ডাকলেও সেই আমার মা। তোমাকে আমার নিজের ভাইয়ের থেকেও আপন ভেবেছি, একসাথে থেকেছি, তোমার কাঁধে জড়িয়ে বেরিয়েছি, খেলেছি কত কি। সেই তুমি কি করলে? এইচএসসির আগেই নিজের পরিচয়টা দেখিয়ে দিলে, খালাতো ভাই যে কখনো আপন হয় না সেটা বুঝিয়ে দিলে। তোমার জন্য আমি বাড়িতেও কোনো কথা বলি না, বাবা ফোন দিলেই খালি বিয়ে বিয়ে করে, শান্তি পাচ্ছি না আমি। আচ্ছা, দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই? আমার পিছে কেন পড়ে আছো? তুমি জানো হোস্টেলে থাকাটা কতটা কষ্টের? কয়েক মিনিট লস গেলে আর সেই ওয়ার্ডে খাবার পাওয়া যায় না, মেপে মেপে খেতে হয়। কেন করি এই কষ্ট? শুধু তোমার জন্য, তোমার এই বেহায়াপনার জন্য। আমায় এই বাড়িতে যেখানে একটু থেকে মানুষ হয়েছে সেইখানে আসতে লজ্জা করে, আর তোমার সামনে দাঁড়াতেও তো আমার গা খিন খিন করে। দাঁতে দাঁত চেপে কোমরে স্পর্শী বলল, খুব মোট ভালো নেই, মনের কাছে এসেছি, দয়া করে এই কয়েক ঘন্টা আমার থেকে দূরে অবস্থান করো। বলি হনহন করে বাড়ির ভেতরে ঢুকে গেল স্পর্শী। রাহুল অবাক, চোখ তাকিয়ে রইল স্পর্শীর পানে। সে তো কখনো ফোনের লজ্জায় ওকে দেখেনি। সে এতটুকু থেকে নিচের হাত করে ওই পুতুলটাকে সাজিয়েছে। এই 32 বছর বয়স পর্যন্ত একটা প্রেম করেনি। যখনই কেউ এমন কিছু বলেছে তখনই সবাইকেই বলেছে পরিবার থেকে কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে। এমনকি স্পর্শের অপছন্দের জন্য নিজের শখের শিক্ষকতা ছেড়েছে। নিজের পরিবার থেকে শুরু করে স্পর্শের পরিবারকে পর্যন্ত রাজি করেছে। কিন্তু সেই স্পর্শই তো আর তার আচ্ছা, স্পর্শকে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে ভাবতে শ্বাসরুদ্ধ হয়ে এলো রাহুলের। এমনটা কখনো হবে না, সে হতেই দেবে না। এর আগেই প্রয়োজনে জোর করবে স্পর্শীদের, বাধ্য করবে বিয়ের জন্য। একবার বিয়েটা হয়ে গেলে বাচ্চা নিয়ে নেবে, পরে বাচ্চার জন্য স্পর্শী বাধা পড়ে যাবে তার সাথে। এতদিন ভদ্রভাবে রাজি হয়েছে, রাজি হয়নি, এবার অভদ্র হবে সে। খুব শীঘ্রই স্পর্শীকে বাঁধবে, না হলে দুপুর 12টা পার্টি অফিসে নিচের বরাদ্দটিতে চেয়ারে বসে আছে স্পর্শ। আজকে তেমন ব্যস্ততা নেই, পাভেলও পাশে নেই, ভার্সিটির কিছু কাজের জন্য বেরিয়েছে। পরশ চেয়ারের গা এড়িয়ে দিল, হাতে ফোনটা নিয়ে বার কয়েক স্ক্রল করলো ফেসবুকে। ভালো লাগছে না সত্যি। মানুষ যতই নিজের ক্যারিয়ারের দিকে ছুটুক, দিন শেষে একজন স্বস্তি মানুষ প্রয়োজন, যার সাথে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য অবসর খুঁজতে মরিয়া হবে সে। এবারে বিয়েটা করাই উচিত। বিয়ে কথা মনে পড়তে স্পর্শের কথা মনে পড়ল। সে যে তাকে রাতের স্বপ্নের মধ্যে বিয়ে প্রপোজাল দিয়েছে, এটুকু তো বলাই যায়। সাথে রাতের মতো না হয় আর একটু রাগিয়ে দেবে তার রাগিনী। প্রথমবার কল দিতে কেউ রিসিভ করল না, অস্বস্তিতে পড়ল পরশ। আবার ফোন দেওয়া উচিত কিনা? একজন এমপি হয়ে একটা অপরিচিত মেয়ের নাম্বারে এভাবে অনর্গল ফোন দেওয়াটার দৃষ্টিকটু ঠেকছে তার কাছে। তার মন মানল না। পুনরায় ফোন দিতে ওপাশ থেকে রিসিভ হলো, সাথে সাথেই ভেসে এলো অভিমানী তেজস্বরের আওয়াজ। কি বিড়াল টিড়াল কিনে তারপর ফোন দিচ্ছেন? এবারে কি আকিকা করবেন কিনা সেই অনুমতি চাইবেন? ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। অদ্ভুত লাগে তার কাছে সারাক্ষণ প্রভুতের ন্যায় চলতে থাকা এই গম্ভীর মুখশ্রীতে যখন স্পর্শের সাথে কথা বলে তখনই অদ্ভুতভাবে হাসি ফোটে, এক অজানা প্রশান্তি পায়। না, এখনো জ্ঞান হয়নি, একটু বেজেছিলাম, তাই ভালো করেছ, মনে করেছ। স্পর্শী পরশের কথায় মাঝখানে এক ক্লান্তি ছোঁয়া পেল। ঠোঁট কামড়ে কিছুক্ষণ চিন্তা করে বলল, এই আপনি কি কোনো নেতা টেটা নাকি? এরকমটা মনে করার কারণ? না, তেমন কিছু না। সেই দিনকে দেখলাম আপনার সাথে অনেকগুলো বডিগার্ড, আর গাড়ির ভেতরে পুলিশও তো দেখলাম, তাই। পরশ ভুল কুচকালো, ভাবলো একবার বলে দেবে, কিন্তু সে এমপি। এটা শোনার পর যদি স্পর্শী তার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করে, বলে ওই ছিলাম আর কি। দুই ঠোঁট এক করে ভেবে স্পর্শী বলল, পাতি নেতা? এই শুনুন, এইসব নেতাগিরি বন্ধ করুন। বড় বড় নেতার পেছনে সারা রাত দিন ঘুরবেন, দিন শেষে আপনারই শত্রু বাড়বে।
বিপদ হলে তখন আর তাদের পাশে পাবেন না। আপনি বলুন, এই যে এত মারামারি কাটাকাটি হয়, দেখেছেন কখনো বড় নেতারা আহত হয়? মার খেতে তো সেই চুনোপুটিরাই মার খায়। এখনো বলছি, এসব বাদ দিন। স্পর্শী কাউকে খারাপ বুদ্ধি দেয় না। ঠোঁট টিপে হাসলো পরশ, তারপর বলল, কিন্তু আমি তো এসব এখন ছাড়তে পারবো না, তাহলে ক্ষতি হবে জনগণের। নাক চটকালো স্পর্শী, ব্যঙ্গ করে বলল, কোন রাজ্যের প্রধানমন্ত্রী আপনি যে রাজনীতি ছাড়লে দেশ ডুবে যাবে? আপাতত এক রাজ্যের ছোটখাটো এমপি আছি, ভবিষ্যতে তুমি ভোট দিলে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারি। কি বলো এবার বল? চমকে নাম্বারের দিকে তাকালো স্পর্শী। এই লোক একজন সংসদ, তার সাথে দিনের পর দিন এভাবে কথা বলছে, ভাবতেই কেমন লাগছে। বেশ কিছুক্ষণ নীরব থাকলো স্পর্শী। ওই দিকে পরশ ভীষণ ভাবনায় পড়ল। হুট করে পরিচয় বলাটা মোটেও ঠিক হলো না। এখন যদি স্পর্শী আর কথাই না বলে, তাহলে উত্তপ্ত দুপুর, এসে ঠান্ডা পরিবেশের মধ্যে থাকার পর বিন্দু বিন্দু ঘাম চলেছে কপালের ডগায়। হাতের আঙুল দিয়ে মুছে নিল ঘামটুকু। এক দৃষ্টি ফোনের দিকে তাকিয়ে ভাবনাতে মশগুল হলো পুনরায়। সামান্য পরিচয় দেওয়াতে যে এমন করবে স্পর্শ, সেটা আগে জানলে হঠাৎ করে টের পেতে দিত না পরশ। ফোন আর 5 মিনিট আগে কেটে দিয়েছে। অপর পাশ থেকে ভীষণ উত্তেজিত হয়ে পড়ল পরশ। এ যেন কিছু একটা হারিয়ে ফেলল সে। সবকিছু সুন্দরভাবেই তো হচ্ছিল, তো আজকে ফোন দেওয়াটাই উচিত হয়নি। পুনরায় মনে মনে স্পর্শের প্রতি রাগ হলো। এমনিতেই তো সারাক্ষণ মুখ চলে, অথচ পরিচয় পেয়ে চুপসে গেছে। সময় যত কাটছে ততই ভদ্রন্তর মতো হয়ে যাচ্ছে পরশ। কেমন জ্বালা, নিজেকে কন্ট্রোল করাই দায় হয়ে যাচ্ছে। এমন হলে তো কোনোদিনই ওই মেয়ের সাথে কথা বলাই উচিত হয়নি। মন চাচ্ছে গিয়ে তুলে নিয়ে আসতে, নিজেকে কন্ট্রোল করতে না পেরে পুনরায় ফোন দিল পরশ। সারা শরীর কেমন শীতল হয়ে এলো, বুকের উপর দিয়ে যেন কোনো পাথর সরে গেছে। ঠোঁট গোল করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, তারপর স্পর্শের উদ্দেশ্যে দুই কণ্ঠে আওড়ালো, কি ভয় পেয়ে গেল নাকি আমাকে, নাকি ঘাবড়ে গিয়েছ? ফোন কাটলে কেন? এটা সত্যি যে এমপি শোনার পর স্পর্শী কিছুটা অস্বস্তিতে পড়েছে নিজের পূর্বের বলা কথাগুলোর জন্য, কিন্তু তাই বলে ভয় পাবে? ভীষণ আত্মসম্মানে লাগতো তার। নাকে আটাতন ফুলিয়ে তেজি কণ্ঠে বলল, কেন কেন? আপনাকে ভয় পেতে যাব কেন? আপনি কোন যুগের আলেকজান্ডার যে আপনার কথা শুনে ঘাবড়ে যাব? স্পর্শী তেরা কথা শুনে পুনরায় ক্ষান্ত হলো পরশ। চেয়ারের গা এলিয়ে দিয়ে বলল, তাহলে ফোন কাটলে কেন? আগে তো ঠিকই কথা বলছিলে। ভাবনায় পড়ে গেল স্পর্শী। যাই হয়ে যাক না কেন, এই লোকের কাছে হার মানা যাবে না। কিন্তু কি বলবে সে এখন? অনেক ভেবে টান দিয়ে বলল, ও, আমি একটা কথা ভাবছিলাম। পুরো কুচকে নিল পরশ। বলল, তা কি এমন ভাবছিলে যার জন্য ফোন কাটতে হলো? মেজাজ বিক্রি গেল স্পর্শী। এই লোক তাকে সামান্য ফোন কাটার জন্য জোর করছে, নিচের এমপি গিয়ে স্পর্শীর উপর ফলাচ্ছে। একে তো সেকেন্ডের মধ্যে সাবান ছাড়া ধুয়ে রশিতে টাঙিয়ে দেবে স্পর্শী। তেরা কণ্ঠে বলল, ও, আমি ভাবছিলাম আপনি আদৌ কোনো এমপি কিনা, আর হলেও কতটা লুচো এমপি যে অচেনা মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করে। এই বাংলাদেশে আর কি কোনো মেয়ে নেই নাকি? আপনি বেছে বেছে আমাকে কেন ফোন দিচ্ছেন? বাকুদ্ধ হয়ে গেল পরশ। এই বিয়ে তার অত ভালো চরিত্রে সেকেন্ডের মধ্যে দাগ লাগিয়ে দিল। মাত্র 2 বার ফোন করাতে ইচ্ছা বানিয়ে দিল। এই কি এমন ইচ্ছা আমি করেছে সে? আর বিরক্ত তো ভাবতেই পারছে না পরশ। কিন্তু পরশের তো রাগও লাগছে না। আশ্চর্য ব্যাপার, সে আবার দিন দিন সে কেমন কন্ট্রোল হারিয়ে ফেলেছে নিজের উপর। নিজেকে সামলে ধীর কণ্ঠে স্পর্শী বলল, অচেনা কাউকে মেসেজ দিয়ে নিজের বাচ্চার বাপ বানিয়ে দিতে পারো, তাতে কিচ্ছু হয় না। অথচ সামান্য দুটো কথা বলতে আমি রুচু হয়ে গেলাম। কি বিচার বলো তো? ডাক লাগলো স্পর্শে। সেদিন কোন কুকীর্তির যে এমপির নাম্বারে মেসেজ দিতে গিয়েছিল কে জানে, আল্লাহ জানে। আর কতদিন ধরে এই লোক নিজেকে সংসদ করে ভীষণ সিরিয়াস বলল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি একজন এমপি মানুষ, বিশাল বড় সড়ো আপনার ব্যাপার স্যাপার,
অথচ আপনি আমাকে নিয়ম করে ফোন দিচ্ছেন, দেখা করছেন, শাসন করছেন। কেন বলুন তো? সামথিং সামথিং নাকি? হ্যাঁ হ্যাঁ। খুব করে কাশি উঠে গেল পরশের। টেবিলের উপর থেকে পানির বোতল খুলে ঢকঢক করে খেল। এই মেয়ে এত নির্লজ্জ কেন? সব কথা গড় গড় করে মুখের উপর বলতে হবে এমন কোথাও লেখা আছে না? কিছু তো বুঝেও বসে থাকা যায়। মুখে বলল, এমন কোনো ব্যাপার না। তা বললে তো চলবে না নেতা মশাই। আমি একজন মেয়ে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আপনি আমার প্রেমে হাবুডুবু। না, ডোবেননি এখনো, তবে সাঁতার কাটার জন্য পুরো জ্যাকেট ট্যাকেট পরে রেডি আছে। কি তাই তো? ঠোঁট কামড়ে হেসে দিল পরশ। কি সাংঘাতিক মেয়ে! এর সাথে কিছু লুকানো যাবে না। এই টেরা মেয়ের সাথে তেরামি করতাম। চেয়ার থেকে উঠে জানলার কাছে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তো তাতে কি এমন হয়েছে? এমপিদের কি কাউকে পছন্দ হতে পারে না? তারা কি প্রেম করতে পারে না? বিয়ে করে বাচ্চা কাচ্চা আনতে পারে না? নাকি শুধু তুমি বিয়ে ছাড়া মেসেজে বাচ্চা আনা থাকা শুরু করে ক ঘন্টার মধ্যে ডেলিভারিও পর্যন্ত করাতে পারো? ভেবাচাকা খেয়ে গেল স্পর্শী। এ মা, এই এমপি দেখছি এখন অন্য সুরে গান গাইছে। না না, যতটা বলাবালা সে ভেবেছে ততটাও সুবিধার এ না। একটু বলে শুনে কথা বলতে হবে। মুখে বলল, না, আমি কি সেটা বলেছি নাকি? অবশ্যই পারে। দেশের এমপি মন্ত্রীরা যদি বউ বাচ্চা ছাড়া সিঙ্গেল লাইফ পার করে, তাহলে ভবিষ্যতে তাদের বংশধরগুলো আসবে কোথা থেকে? কিন্তু আমি বলছিলাম কি নেতামশাই, এত এত মেয়ে থাকতে আমি কেন? এবার উত্তর দিতে সময় নিল না পরশ। চট করে বলে উঠল, হ্যাঁ, সেটা তো আমিই ভাবছি। তুমি কেন পুরোটা আবেগের বয়স কাটিয়ে এলাম, অথচ কেউ একটু টনাতে পারবো না। আর তোমার মতো একটা ভয়ঙ্কর মেয়ে কেন? শোনো মেয়ে, তোমাকে আমার একটু পছন্দ হয়েছে, তাই বলে আবার উঠতে শুরু করো না। থেমে রাগ লাগলো স্পর্শে। নাকের পাটাতন ফুলে বেশ ঘন করে শ্বাস নিল। পুরন নাম মানে কি? সে কি ভাবছে? সে তাকে পছন্দ করেছে বলে কি স্পর্শী ধন্য হয়ে গেছে? একটু না। স্পর্শী তো এখন এক বাজিয়ে দেখবে। স্পর্শী তো এখন থেকে বাজিয়ে দেখবে। একদম প্রেমে না কানে চুবানি খাইয়ে দিশেহারা করে দেবে। প্রথম এত ভালো কথা বলবে সে। এই নেতাকে একদম তার নেওয়াটা বানিয়ে দেবে। আর উদ্দেশ্য সফল হওয়ার পরে একদম সিম অফ করে দেবে। এমনিতেই এই সিমটা রাখলে ভাই জানার কারণে চেঞ্জ করতে হবে। নিজের মনোবাসনাকে পূরণ করার জন্য বেশ গুছিয়ে কিছু ক্যামেরা ক্লিকের কাছে আবার স্পর্শ। ফোনটাকে মুখের কাছে এনে বেশ শুনলো কণ্ঠে বলল, নেতামশাই শুনুন। এরই মধ্যে ওপাশ থেকে ফোন টুকটুক করে কেটে গেল। আশ্চর্য হাওয়ায় গেল স্পর্শী। তার মুখের উপর ফোনটা কেটে দিল। কত বড় সাহস! ওই স্পর্শী তো কখনো কাটে না, বরং কথা বলতে না ইচ্ছা করলো ভদ্র স্বরূপ কথা বলে। তাহলে সে এমন কেন করলো? কত কষ্ট করে কিছু প্রেমময় বাক্য মনে করলো। স্পর্শী মিষ্টি এইভাবেই 5 মিনিট কথা বলি। ওই এমপি তার প্রেমে বর্ষার কাদা পানিতে পিছিয়ে পড়ার মতো আছে পড়তো। কিন্তু এটা কি? ভেবে তো পড়লই না, বরং ফোনটাই কেটে দিল। পুনরায় নিচ থেকে দুবার ফোন দিল, কিন্তু ফোনটা বন্ধ আসছে। আর কখনো ফোন ধরবে না এই লোকে, কথাও বলবে না। রেগে ছামটা মেরে রিড়ি করে গালিয়ে দিল পুরস্কার। তারপর হাতে নিয়ে উঠে ছাদ থেকে নিচে নেমে গেল। স্পর্শীর সাথে কথা বলা অবস্থায় সামনে থাকাতেই দেখে দরজাতে পাভেল ভেতরে ঢুকছে। তৎক্ষণাৎ তাড়াহুড়ো করে ফোন থেকে বন্ধ করে পকেটে ভরে রাখল। কেননা পাভেল একটিবার বিষয়টা আজ করতে পারলে বিশাল কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। সবে মাত্র নিজের অনুভূতি তাকে বুঝতে পেরেছে পরশ। এইবার স্পর্শীকেও বোঝার সুযোগ দিতে চায়। তাড়াহুড়ো করে কোনো কাজ করে পরবর্তীতে পস্তানো বান্দা তো সে নয়। সবসময় উৎফুল্ল থাকা ভাইটাকে চিন্তিত দেখে উৎকালো পরশ। আবেলের সামনে গিয়ে জিজ্ঞাসা করতেই বলল, ভাই, আমার খুব টেনশন হচ্ছে। কোন ব্যাপারে? আবেল কিছুক্ষণ নীরব রইল। তারপর পরশের দিকে তাকিয়ে বলল, প্রভাম সর্দারের বিষয়টা নিয়ে। আরে ও তো এমন চুপ থাকার লোক না।
কিন্তু দেখ, এখানে বেশ আনন্দে আছে, যেন কিছুই হয়নি। আজকে ভার্সিটি থেকে আসার পথে দেখা হলো, ওই লোকজন নিয়ে ওই দিকটায় যাচ্ছিল। কি কাছে আমাকে দেখে বেশ ত্যাগরেকড়ি খেয়ে হাসছিল। মানে আমি বুঝলাম না হাসির কি আছে। কিছুক্ষণ থেমে দাঁতে দাঁত চেপে বলল, ওর ওই বিদঘুটে হাসি দেখে তো আমার গা চলে যাচ্ছিল। ইচ্ছে করছিল এক পাঁচ মেরে দাঁতগুলোই ভেঙে ফেলে দিই। সালা, এই জানোয়ারটাকে দেখলে আমার গায়ের রক্ত টকবক টকবক করে ফুটতে থাকে। তুই ভাবতেও পারবি না আমি নিজেকে ঠিক কিভাবে কন্ট্রোল করেছি। এই শালা আমাকে দেখে দাঁত কেলাচ্ছিল। পরশ চেয়ারে গা এলিয়ে দিল, তারপর পাফেলের দিকে তাকিয়ে বলল, ওরা চাই তো ওদের যাতে আমি নিজে থেকে আক্রমণ করি, আর সেই ইস্যুটাকে নিয়ে একদম ভালোভাবে ঝামেলা লাগাতে পারে। আমি তোদের বলেছি না, এই কটা মাস একটু ধৈর্য ধর। দলের ছেলেদেরও একটু আড়ালে থাকতে বলবি। ওরা অনুষ্ঠানে প্রথমে বোম রেখেছে, ওরা কোনো প্রমাণ না রাখলেও নিশ্চিত জানতো আমরা ওদের দায়ী করবো। অ্যাকচুয়ালি এই বিষয়টার জন্যই ওরা বোম রেখেছে, যাতে তোরা রেগে গিয়ে ওদের সাথে তোরা ঝামেলায় জড়াস। যখন ওরা দেখো তোরা নিজেদের সামনে রেখেছিস, তখন ওরা বিভিন্নভাবে ওদের উস্কে দেবে। কিন্তু সাবধান, আমি যেন শুনি না আমার দলের কেউ মারামারি বা এ ধরনের কোনো ঝামেলায় জড়িয়েছে। নির্বাচন শেষ হলেও এখনো তার রেজ কাটনি। গোটা মাস যাক, সব কিছু ঠান্ডা হোক, তারপর কোনো ব্যবস্থা আমি করবো। পরশ পুনরায় পাফেলের দিকে তাকালো। এখনো দাঁত কামড়ে আছে। এই বয়সটাতে রক্ত গরম থাকায় নিজেকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। শান্ত স্বরে বলল, খিদে পেয়েছে। আহা, খিদের কথা বলা মাত্রই যেন পাফেল নিজের রূপে ফিরে এলো। পেট চেপে ধরে সোফার উপরে শুয়ে পড়ল, কাতর কণ্ঠে বলল, খুবই। আচ্ছা, তাহলে তুই বাড়ি যা। তুইও চল, একসাথে যাই। কাজ তো নিয়ে যেতাম। হাতে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল পরশ। তারপর সম্মতি দুজনই অফিস থেকে বেরিয়ে গেল। দুপুরবেলা খাবার টেবিলে বসতে স্পর্শের অস্বস্তি হচ্ছে, এমনটা তো এর আগে হয়নি। পাশে তাকাতেই দেখলো রাহুল ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। টেবিলের বাম দিকে চেয়ারে বসে আছে খালু, আব্দুর রহমান, রাহুল আর ডান দিকে স্পর্শী আর বিপাশা। খালা খালু বেশ আদরের একমাত্র ছেলে রাহুল। কোনো মেয়ে এই বিধায় বেশ আদর করে সবাই স্পর্শকে, কিন্তু এই আদরগুলো এখন গায়ে কাটার মতো দিচ্ছে। দিন দিন ভাই রাহুলের দৃষ্টি যেন নোংরা হচ্ছে। ভীষণভাবে হাসপাস করতে লাগলো খাবার টেবিলে বসে। শেষে বাধ্য হয়ে রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? আমাকে এর আগে কখনো দেখোনি, এভাবে তাকিয়ে আছো কেন? বাকুত্ত হয়ে গেল রাহুল। স্পর্শের যে বাবার সামনে এমনভাবে নাকানি খাবে তা কোনো করে বুঝতে পারেনি। আব্দুর রহমান খাওয়ার স্পর্শের দিকে তাকালো, তারপর ছেলের দিকে তাকিয়ে